إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা আজকে দ্বিতীয় সপ্তাহের শেষ ক্লাস অর্থাৎ ষষ্ঠ ক্লাসে সময় মতো উপস্থিত হতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের ক্লাসটি অত্যন্ত সাল্লাল্লাহু আলাইহি। গুরুত্বপূর্ণ। মাইক্রোসফট এক্সেল এর কাজ আমরা হিসাব নিকাশ খুব সহজেই করে ফেলতে পারি। যে হিসাব নিকাশ গুলো আমরা কলম খাতায় করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যেটা আমরা গত ক্লাসে কিছুটা দেখেছি যে এক ক্লিকে আমরা বিশাল বড় যোগ বিয়োগের হিসাব করে ফেলতে পারি নির্ভুল ভাবে। এবং বড় বড় অফিস গুলো, এমনকি এখন ছোটখাটো অফিসেও এই মাইক্রোসফট এক্সেল দিয়েই হিসাব নিকাশ গুলো করা হয়। যার কারণে তাদের তেমন কোনো ভুল ভ্রান্তি হয় না, খুব সহজেই অল্প সময়ের ভিতরে করে ফেলা যায়। আমাদের সকলকেই এই মাইক্রোসফট এক্সেল এর কাজ জানা বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি, আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তাই আমি সকলকে অনুরোধ করব, যারা ক্লাসে উপস্থিত হয়েছি বা যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখব, আমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি করব এবং সে সাথে প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে কিন্তু এটা মনে থাকবে না আমাদের। তাই সকলকে প্র্যাকটিস করার জন্য অনুরোধ করব। তা আমি ক্লাস শুরু করার জন্য অনুরোধ করছি আমাদের টিচার ভাই আনোয়ার আনোয়ার হোসেনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত ক্লাসে মাইক্রোসফট এক্সেল এর বেসিক বিষয়গুলো জানছি। আজকে আমরা এটা অ্যাপ্লাই করব বাস্তবিক জীবনে। আমরা যেই কাজই শিখি সেটা যদি অ্যাপ্লাই না করতে পারি তাহলে ওই কাজ শিখে কোনো লাভ নাই। তো আমরা আজকে এটা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য যেটা আমাদের লাগবে সেটা হলো নতুন একটি ডকুমেন্ট তৈরি করতে হবে, সেটা সংরক্ষণ করতে হবে। আমরা ডেমো হিসাবে জানুয়ারি মাস ধরে জানুয়ারি মাসের আয় উপস্থাপন, জানুয়ারি মাসের ব্যয় উপস্থাপন, এরকম একটা চার্ট তৈরি করব বা একটা ডকুমেন্ট তৈরি করব। এতে শাখা থেকে আয় আসতে পারে, এককালীন আদায় হতে পারে, সুদি থেকে আদায় হতে পারে, তারপরে মাসিকিয়ানো থেকে আদায় হতে পারে। এই এই টাকাগুলো আমাদের যে আসতেছে, এই টাকাগুলো আমরা কিভাবে খরচ করতেছি, যেমন অফিস চালানোর জন্য খরচ হতে পারে, অথবা যাতায়াতে খরচ হতে পারে, যোগাযোগে খরচ হতে পারে, আহ, হাদিয়া হিসাবে দেওয়া হতে পারে। তো আহ, এক দিক দিয়ে আমাদের খরচ আসবে, আর এক দিক দিয়ে এটা খরচের খাতগুলো দেখতে হবে। তো আমরা এটা কিভাবে বাস্তবিক জীবনে কাজ করব সেটাই আমি একটু দেখাবো ইনশাল্লাহ। আমি সরাসরি আমি ডকুমেন্টসে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় সপ্তাহের, যেহেতু আমাদের ষষ্ঠ ক্লাস, তো আমি আপনারা সবাই জানেন যে কিভাবে ডকুমেন্ট তৈরি করতে হয়। তো আমরা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নিলাম। এখানে আমি যেহেতু ক্লাস আজকে 6 নাম্বার ক্লাস, 6, এরপরে আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করলে আমাদের এরকম একটা ফাইল আসলো। আমার ভাই, জি। আপনার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, বাট আপনি বোধহয় অন্য স্ক্রিনে কাজ করতেছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। উম, হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। আমরা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাতে ক্লিক করলে আমাদের ওয়ার্কশিট তৈরি হবে। তো আমি তৈরি করে নিছি। এই যে ক্লাস 6, এটাতে ডাবল ক্লিক করলাম। রাইট লেফট বাটনে ক্লিক করলে আমাদের ওয়ার্কশিটটা ওপেন হলো। এখন এখানে আমরা কাজ করব। যেহেতু আমাদের কাজ করতে হবে, আমাদের সংগঠন আছে, আমরা সংগঠনের নাম আগে লিখে ফেলি। এই জায়গাটাতে আমরা নাম লিখব। নাম লেখার জন্য আমি মার্জ করলাম। এরপরে আমি এখানে যদি লিখি যে
জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ। এখন আমি এই ফন্টটাকে একটু বড় করি। ফন্টটাকে এই যে এখান থেকে আমরা ফন্টটাকে একটু বড় করি, ফন্টটা একটু চেঞ্জ করে দিই। আমি মনে হয় হিন্দ শিলিগুড়ি দিলে একটু ভালো লাগবে। হিন্দ শিলিগুড়ি বোল্ড করে দেই, তাহলে সুন্দর দেখা যাবে। তো আমরা নাম লিখলাম। এরপরে আমাদের কি প্রয়োজন এখানে? আমাদের প্রয়োজন যে আমরা কোনো জেলার জন্য কাজ করব, তাহলে আমরা লিখে ফেলবো যে যে কোনো একটা জেলার নাম লিখতে পারি। আমি যেহেতু সিরাজগঞ্জের মানুষ, এই জন্য সিরাজগঞ্জ লিখছি। সিরাজগঞ্জ জেলা। তাহলে সিরাজগঞ্জ জেলা লিখলাম। সিরাজগঞ্জ জেলার কি? জানুয়ারি মাসের আয় ব্যয় উপস্থাপন, অথবা এখানে জেলার নাম থাকলো, এইখানে আমরা আয় ব্যয়ের উপস্থাপন করব। তো আয় ব্যয় উপস্থাপন করার জন্য আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো ক্রমিক নং। ক্রমিক নং। তারপরে যেটা লাগবে সেটা হলো আমরা যে আয়ের উৎস যেগুলো আছে। আচ্ছা, তার আগে আমার মনে হয় এখান থেকে আর একটা রো ছেড়ে দিতে হবে। এখানে আমরা বা, হিসাব কি ধরনের হিসাব করব সেটা আমরা লিখে নিতে পারি। আচ্ছা, ক্রমিক, তারপরে আমরা এখানে বিবরণ লিখতে পারি। বিবরণ। বিবরণ লিখলাম। তারপরে আমাদের টাকা কোথা থেকে আসতে পারে সেটা ব্যাংকে থাকতে পারে অথবা নগদ জমা থাকতে পারে। তো আমি লিখলাম ব্যাংক জমা। ব্যাংকে জমা থাকতে পারে টাকা, অথবা আমাদের নগদ থাকতে পারে, নগদ জমা থাকতে পারে। এই দুইটা থাকতে পারে। কি থাকবে? টাকা। তাহলে এই যে ব্যাংকে থাকবে টাকা কিছু, আর নগদে থাকবে। এরপরে আমরা যদি এখানে যাই তাহলে কি হবে? মোট টাকা। মোট টাকা। তাহলে আমরা কি পাইলাম? ক্রমিক নং পাইলাম, বিবরণ পাইলাম, ব্যাংকে টাকা থাকতে পারে, নগদ টাকা থাকতে পারে। তাহলে ব্যাংক আর নগদ মিলে আমাদের মোট টাকা থাকবে। ব্যাংক আর নগদ মিলে আমাদের মোট টাকা থাকবে। তাহলে আমরা একটা জায়গায় কাজ করব, কাজ করে আমরা মানে শর্টকাটে যেন কাজটা করতে পারি। এরপরে এটা আমি মার্জ করছি। মার্জ করে এই জায়গাতে আমরা লিখে ফেলি যে আয়ের হিসাব। আয়ের হিসাব। তাহলে আমরা এই এই এতটুক জায়গার মধ্যে আমরা আয়ের হিসাবটা করব। আর এইখানে আমি একটা ঘর একটু ফাঁকা রাখবো। ফাঁকা রেখে এইখানে আবার ব্যয়ের হিসাবটা করব। তাহলে আমরা যদি একটাতে কাজ করি মানে দুটাতেই হয়ে যাবে। তো আমি যতটুক লিখছি এতটুক যদি কপি করি, কপি করে এখানে যদি আবার পেস্ট করে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তাহলে এখানে আবার চলে আসলো। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তাহলে এখানে আমি কি লিখতে পারি? ব্যয়। ব্যয়ের হিসাব। এখানে আসলো আমাদের ব্যয়ের হিসাব, আর এখানে আসলো আমাদের আয়ের হিসাব। তাহলে আমরা একটা চার্টেই এটা পড়ে ফেলতে পারি। তো এখন আমরা যদি এই এই ফাইলটাকে আমরা একটু দেখি যে যদি প্রিন্ট দেই তাহলে কিভাবে কিরকম দেখা যায়। আমরা কন্ট্রোল পি চাপি, তাহলে দেখতে পারতেছি যে এরকম আসতেছে। তো আমরা চাচ্ছি যে এরকম লম্বা লম্বি না এসে, যেহেতু দুইটা হিসাব আমরা করব, সেহেতু আমাদের পেজ লেআউটটা ল্যান্ডস্কেপে যেন হয়। আমি ল্যান্ডস্কেপ করে নিলাম। তাহলে কি হলো? একটু লেখাটা মানে বড় দেখাবে। এবার যদি যাই তাহলে পেজটা বড় দেখাচ্ছে। এখন আরেকটা বিষয় হলো, আমরা এই যে লেখাগুলো লিখবো এটা একটু আমরা সাজিয়ে নেই। এই যে এখানে আমরা এই যে কোনায় চাপ দিলে, অর্থাৎ পেজ সেটআপে গিয়ে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে। আসলে আমরা মার্জিন থেকে এখানে দেখতে পাবো যে আমাদের ওয়ার্কশিটের যে কাজগুলো করতেছি কিভাবে দেখাচ্ছে। তা আমরা হরিজন্টালি মিডল করে দেব। আর টপে কতটুকু জায়গা নেব আমরা? 7 বা 5 নিতে পারি। আচ্ছা, 9 আছে। আমরা এখান থেকে যে কোনোটা নিতে পারি হেডিং এর জন্য, বা 5 করে নেই আমরা সব জায়গাতেই। লেফট রাইট
বটম সব জায়গাতে আমরা মানে হাফ ইঞ্চি করে নিচ্ছি, সব জায়গাতেই হাফ ইঞ্চি করে নিচ্ছি। তাহলে আমাদের ডকুমেন্টটা সেট আপ হয়ে যাবে, যে আমরা যখন প্রিন্ট দেব, প্রিন্ট দেওয়ার সময় তাহলে আর ঝামেলা হবে না। এই যে সব সেট আপ করে নিলাম, এখানে ওকে চাপ দিব। এখন কিন্তু পরিবর্তন দেখছি না, পরিবর্তন কোথায় দেখব? কন্ট্রোল পি দিলে পরিবর্তনটা আমরা দেখতে পাবো, কোথায় কি করলাম। তার মানে এই লেখাটা এখন কি মাঝখানে আসতেছে এই। এখন আমরা একটু এই জায়গাগুলোতে একটু কাজ করি। ধরেন এই জায়গাটা আমরা একটু কালার করি, তাহলে একটু সুন্দর লাগবে। এখান থেকে ডিফল্ট যে কালারগুলো আছে আমরা এগুলা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই জায়গাটুকু আমরা একটু ভিন্ন কালার দেই, একটু ডার্ক টাইপের। এখান থেকে আমরা একটু সিমিলার কালারটাই দিলাম। এই জায়গাগুলোতে আমরা একটু তার চাইতে একটু ডার্ক করতে পারি। মানে যেহেতু আমরা প্রপার ওয়েতে কাজ করার চেষ্টা করতেছি, তাহলে আমরা এখানে একটা শীট পেয়ে গেলাম। এখন আমরা একটু জায়গাটা একটু বাড়াই, এই যে বিবরণটা একটু বেশি লিখতে হবে, বিবরণটা একটু বাড়ায় নিলাম। এখানেও আমাদের বিবরণটা একটু বেশি লিখতে হবে, একটু বাড়ায় নেই বিবরণটা। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে ক্রমিক নং, এটা একটু ছোট করে দেই। আবার এ পাশেও ক্রমিক নং আছে, এটা একটু ছোট করে দেই। এখন ক্রমিক নং আমি বসাই, 1 2, আর বসাবো না। এখন আমরা এই দুইটা সিলেক্ট করছি, করে এই যে প্লাস আইকনটা আসছে, এখন নিচের দিকে আমি টেনে দিচ্ছি। বেশি নেব না, আমাদের হয়তো বেশি লাগবেও না। আমি আচ্ছা 20টাই, 20 পর্যন্ত নেই, 20 পর্যন্ত নেই, এদিকে 20 পর্যন্ত নিলাম। এখন আমাদের নিচে কি থাকতে পারে? আমরা যে এই কাজটা করলাম, নিচে আমাদের কি থাকতে পারে? নিচে আমাদের একটু ছোট করি, নিচে আমাদের এই যে ব্যাংকে জমা আছে এই টাকাটা আমাদের এখানে কি হবে? মোট টাকা হবে। কি হবে? মোট। এটা মোট আসবে, আবার এটারও কি হবে? মোট আসবে। তাহলে আমরা এখানে যোগ করলে এখানে মোট টাকাটা দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? মোটটা আমরা মোট একবারে লিখতে পারি, আমরা এক 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 জায়গায় লিখলেই ভালো হয়। এটা যদি আমি এইখানে লিখি, লিখে এখান থেকে এই পাশে দিয়ে দিই, তাহলে এখানে আসবে। এখন আমরা, এটা কিন্তু হয়ে গেল যে ব্যাংকে টাকা জমা থাকতে পারে, নগদ থাকতে পারে, টোটাল টাকা হবে। আমরা আর একটু কাজ করি, এইখানে পুরোটা সিলেক্ট করলাম, করে সব লেখা মিডল করে দেই, বোল্ড করে দেই। ফন্টটা একটু আমরা আহ, অন্য একটা ফন্ট দেই, যেহেতু আমি হিন্দ হিন্দ শিলিগুড়িতে কাজ করতেছি, হিন্দ শিলিগুড়ি দেই। একটু মোটা হবে লেখাটা, সুন্দর লাগবে দেখে। ক্রমিক নংটা আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে এই যে পুরোটা দেখা যাবে। এখানে ডাবল ক্লিক করলে এই যে পুরোটা দেখা যাবে। কোনো লেখা যদি না দেখা যায়, তাহলে আমরা এটা বোল্ড ছাড়াই দিতে পারি। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন তো, এখন আমরা ফর্মুলা বসাবো কি, এইখানে মোট টাকাটা যেন আসে। এর জন্য ফর্মুলা বসাবো কিভাবে? আমরা সমান সমান চাপ দিব, চাপ দেওয়ার পরে লিখবো SUM, যেহেতু আমরা কি করব? যোগ করব। এবার এই যে সাম লেখাটা আসছে, এখানে ক্লিক করলে ফর্মুলাটা অ্যাক্টিভ হবে। তার মানে আমি এই দুইটা ঘর আমি যোগ করব। এরপরে ব্র্যাকেটটা শেষ করে ইন্টার চাপবো, তার মানে আমার এটা ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি কি করব? এই তিনটা সিলেক্ট করব, করে এখান থেকে ধরে একেবারে এই যে 20 পর্যন্ত নিয়ে আসবো। তাহলে আমার কিন্তু এখন এই ফর্মুলা সব ঘরেই চলে গেছে। এখানে যদি ক্লিক করি, এই যে ফর্মুলা চলে আসছে অলরেডি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই যে ব্যাংকে যে টাকা জমা হলো, ব্যাংকের টোটাল টাকা এখানে আসতে হবে। তাহলে এখানে আমরা ফর্মুলা দিতে পারি, সমান সমান দিয়ে SUM, সাম। এখন এই সাম কোথা থেকে আসবে? এই যে উপরের ঘর থেকে একেবারে এই ঘর পর্যন্ত আমরা শিফট চেপে যদি ক্লিক করি, এই যে
কোথা থেকে এটা? C7 থেকে শুরু করে C26 এই পর্যন্ত আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আমার ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেল। এবার আসি, এটাতে আমরা নগদ জমা যে আছে সেখানে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। কি করব? ডাবল ক্লিক করব, সমান সমান চাপবো, SUM, সাম লিখে এবার ডাবল ক্লিক করব। করার পরে এখানে ক্লিক করব, শিফট চেপে, এই যে আমাদের এটাও কি ফর্মুলা হয়ে গেল। এখন আমাদের কিন্তু এখানে ব্যাংকে টাকা যে আছে, ব্যাংকে কোথা থেকে টাকা আসবে, এই টাকার খাতগুলো আমাদের চিহ্নিত করতে হবে। আমরা কিন্তু খাদের টাকাগুলো বসাবো না, হাতে বসাবো না, মানে এখানে বসাবো না। এইখানে যে আমরা মাসের হিসাব করতেছি এখানে আমরা কোনো টাকা বসাবো না। আমাদের কি ধরনের টাকা থাকতে পারে? পূর্ববর্তী মাসের আমাদের মানে জের থাকতে পারে। তাহলে আমরা লিখতে পারি যে বিগত বিগত জের, আমাদের এখানে বিগত জের থাকতে পারে। তারপরে আমাদের এখানে কি থাকতে পারে? ইয়ানত থাকতে পারে। ইয়ানত, ইয়ানত কাদের থাকতে পারে? কর্মীদের থাকতে পারে, কর্মীদের ইয়ানত হতে পারে। আবার কি হতে পারে? সুদি ইয়ানত হতে পারে। ইয়ানত, সুদি, সুদিদের ইয়ানত হতে পারে। আর কোথা থেকে আমাদের টাকা আসতে পারে? আমাদের এককালীন অনুদান আসতে পারে, এককালীন অনুদান আসতে পারে। তাহলে আমরা এই এখন এককালীন অনুদানের জন্য আমাদেরকে পেজ তৈরি করতে হবে, অর্থাৎ এককালীন অনুদান যেখানে পাবো আমরা, আমরা কিন্তু আয়ের হিসাব করতেছি। তাহলে বিগত জের যদি থাকে সেই জেরটা আমার এখানে আসবে। তারপর ইয়ানত যদি থাকে কোনো জায়গায়, ইয়ানত থেকে যে আদায় হচ্ছে সেটা আমার এখানে আসবে। তাহলে আমার কি করতে হবে? বিগত জেরের জন্য আমাদের একটা পেজ তৈরি করতে হবে, যে বিগত যদি কোনো জের থাকে বা ব্যাংকে যদি কোনো টাকা থাকে তাহলে সেজন্য আমাদের একটা শীট তৈরি করতে হবে। এই জন্য আমি এইখানে যদি আমরা দেখি যে শীট 1 লেখা আছে, আমরা এটার নাম দিতে পারি, আমরা নাম দিচ্ছি না। যেহেতু শীট 1 লেখা আছে, অন দিলেই বুঝবো। নাইলে আমরা এই যে রিনেম করে দিতে পারি এখানে। আহ, কিছু লিখে যদি দেই তাহলে আমরা এখানে লিখতে পারি আয় ব্যয় বিবরণী। আয়, আয় ব্যয় বিবরণী, আয় ব্যয় বিবরণী এখানে লিখে নিলাম। আবার এটা আমরা যদি কালার করতে চাই তাহলে এখানে গেলে যে কালার আছে, আমরা এখান থেকে কালার করতে পারবো। যে কোনো কালার দিলে এটা কালার হয়ে যাবে। এখন আমরা কিন্তু কি পাইলাম? এটার হিসাব পাইলাম। আমরা এখানে কিন্তু হিসাব জের, বিগত জের বসাবো না, আমরা এখন বিগত জেরের জন্য কাজ করব। কি কাজ করব? বিগত জেরের জন্য কাজ করব। আমি এই লেখাটুক আমরা নিয়ে যাই এখান থেকে, এই যে কন্ট্রোল C দিয়ে কপি করলাম, এখানে একটা ক্লিক করলে যে নতুন একটা শীট তৈরি হলো, এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পরে এটা কি করব আমরা? বিগত, এই যে এই লেখাটা আমরা কপি করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। এই শীটের নাম দিয়ে দিলাম বিগত জের, এই শীটের নাম দিলাম বিগত জের। এবার বিগত জেরে আমাদের কি থাকতে পারে? আমরা আহ, যদি দেখি তাহলে এখানে এই লেখাটা মুছে দেই, দিয়ে আমরা এখানে লিখে দেই যে বিগত জের, তাহলে আমরা বুঝবো যে বিগত জের এখানে আসছে। এখন এখানে আমাদের ক্রমিক নং থাকতে পারে, আমি শুধু নং ইউজ করলাম। এরপরে কি থাকতে পারে? বিবরণ, বিবরণ। এরপরে কি থাকতে পারে আমাদের? আমাদের থাকতে পারে ব্যাংকে টাকা, ব্যাংকে টাকা থাকতে পারে, ব্যাংক টাকা। তারপরে কি থাকতে পারে? আমাদের নগদ টাকা থাকতে পারে, নগদ টাকা। এই তো, আর তো আর কিছু থাকে না। তাহলে আমরা এই জায়গাটা আমি একটু বড় করি, এটা একটু বড় করে দেই। আচ্ছা, এভাবে না করে আমি এই সাইড থেকে করি। এই যে টাকা, এই যে বিবরণীটা একটু আমরা বড় করে দিই, জাস্ট বিবরণটা আমাদের লাগবে। এখন আমার এটা একটু ঝামেলা দেখা যাচ্ছে, আমি এই মার্কসটা উঠায় দিলাম, এটারও মার্কস উঠায় দিলাম, দিয়ে আমরা মার্কস করব কতটুকু জায়গায়?
আমরা মার্জ করব, এই যে এতটুক জায়গায় আমরা মার্জ করব। আবার এটারও কি মার্জ করব, কতটুক জায়গায়, এতটুক জায়গায় মার্জ করব। এখন যদি আমরা এটা যদি বড় করি, এটার কালারটা আমি উঠায় দেই, নর্মাল হেডিং বা কালার যেটা আছে কালারটা উঠায় দিই, এই যে নর্মাল। এখন আমরা আবার পরে পরে আবার কালার করব। লেখাটা আমি লেখাটা যেহেতু মিলছে না, এই জন্য আমি এটা একটু টেনে বড় করে দেই। আহ আচ্ছা, এভাবে না টেনে এখান থেকে এটা ছোট থাক, এই বিবরণীটা একটু বড় করে দিই, মানে লেখাটা যেন আমার দেখা যায় পুরোপুরি। বিগত যে এই লেখাটা আমাদের একটু মিডিলে করতে হবে, এই যে মিডিলে করলাম, লেখার ফন্টটা একটু বাড়ায় দেই। আমি একটা কাজ করব, একটা কাজ করলেই সবগুলো হয়ে যাবে। এখন এখানে এই যে এইখানে ক্লিক করে আমি সব মিডল করে দিচ্ছি, সব লেখাই মিডল হয়ে গেল। এই লেখাটুকু একটু মোটা করা দরকার। আমি এখান থেকে যদি কোনো ফরম্যাট নেই, এই যে মোটা হয়ে গেল, ব্যাস। এখন এখানে আমি ক্রমিক নং বসাই, আমি একটা দেখাবো, দেখায় তারপরে ক্লিক করলেই সব হয়ে যাবে অটো। আমি বেশি নিচ্ছি না, এখানে এতটুকু নিলাম। এখানে আবার আমাদের কি করতে হবে এখন, এখানে আমাদের সেম মোট বিষয়টা নিয়ে আসতে হবে। মোট কত টাকা আছে সেই বিষয়টা আমাদের এখানে নিয়ে আসতে হবে, যে মোট টাকা। মোট টাকা কোনটার মোট টাকা, এই যে ব্যাংকে যে জমা আছে তার মোট টাকাটা আমাদের এখানে চাই। কোথায়, এই ঘরে যদি আমরা বসাই বা এখানে যদি বসাই, তাহলে আমরা এখানে বসাতে পারি যে মোট টাকা কত আসলো। তাহলে কি করব আমরা, সমান সমান চিহ্ন দেব, চিহ্ন দিয়ে এইখানে আমরা ফর্মুলা বসাবো কি, SUM, সাম দিয়ে ক্লিক করব কোথা থেকে, এখান থেকে শিফট ধরে এই পর্যন্ত। এখন যদি ওকে করি, আমাদের এখানে 00 আসছে। আবার এটাও কি, এই যে এইখানে যে সূত্রটা দিছি আমরা, এই সূত্রটা এখানেও অ্যাপ্লাই করি। এটা যদি আমি কপি করি, কন্ট্রোল C, আবার কন্ট্রোল V, এখানেও কিন্তু সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে দেখেন D6 থেকে, অর্থাৎ D6 থেকে D22 এ পর্যন্ত সূত্র হয়ে গেছে। তার মানে আমরা কপি করার সাথে সাথেই এইখানে সূত্র অ্যাপ্লাই করছি, এটাতেও হয়ে গেছে। এখন আমরা এখানে কি বিগত জের কিরকম থাকতে পারে, আমাদের বিগত জের হতে পারে ব্যাংকে থাকতে পারে। আমরা যদি ধরি যে ব্যাংকে টাকা আছে আমাদের কিছু, ব্যাংকে বা কোনো ব্যাংক, নির্ধারিত কোনো ব্যাংক থাকতে পারে, যে আল আরাফা ব্যাংকে আছে বা ইসলামী ব্যাংকে আছে, অথবা বিকাশে আছে বা নগদে আছে। এটা আমরা লিখে দিতে পারি, ব্যাংকে জমা আছে, কি কি পরিমাণ জমা আছে। এখানে ধরেন আমরা লিখলাম যে 1000 টাকা ব্যাংকে জমা আছে, জাস্ট 1000 লিখছি, এখানে কিন্তু ব্যাংকেরটা আসছে। এখন আমরা এই যে আহ, দুইটা টাকা, আমরা এই টাকা এইখান থেকে যে টাকা আসতেছে ব্যাংকে, আবার নগদে যে টাকা আসতেছে, অথবা হাতে যদি এখানে যদি লিখি হাতে আছে বা অফিসে আছে, অফিসে আছে, অফিসে আছে, এটা কি কেমনে থাকবে, হাতে থাকবে, অবশ্যই হাতে থাকবে। এখানে ধরেন আমার 500 টাকা অফিসে আছে। তাহলে এখন এই যে দুইটা টাকা, এইখানে ব্যাংকের টাকা এবং নগদ টাকা, দুইটা টাকা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখন আমি এখানে লিখতে পারি যে সর্বমোট, তাহলে সমান সমান দিয়ে আমার কি লাগবে, এই ঘর যোগ এই ঘর, এই দুইটা যদি যোগ করি, তাহলে আমি কি পারলাম, এই পুরা চার্টে যা লেখা আছে সব পাইলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি সর্বমোট, সর্বমোট কত পাইলাম, 1500। তাহলে এখন আমরা আগের শিটে যাই, এখানে আমরা কি বলছিলাম, বিগত জের। তাহলে বিগত জের এখানে কি, ব্যাংকে জমা। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে যে এই যে বিগত জের থেকে ব্যাংকে জমা কত আছে, 1000 টাকা। আমরা চাচ্ছি এই 1000 টাকা এই শিটে দেখা যাক। তার মানে এইখানে যদি আমরা 1000 টাকা দেখাইতে চাই, তাহলে সমান সমান চিহ্ন দেব, দিয়ে এই শিটে যাব, যাওয়ার পরে এই যে ব্যাংকে
টোটাল কত টাকা থাকতে পারে এইখানে টোটালটা পাবো, এই যে মোট টাকা ব্যাংকের। এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখা যাবে যে সমান সমান বিগত জের, তারপরে বিস্ময় চিহ্ন সি 23, মানে এই ঘরের যে ডেটাটা আছে এই ডেটাটা কোথায় চলে যাবে? আমি ইন্টার ক্লিক করলাম, এই যে বিগত জেরের এখানে চলে আসছে। এখন নগদ কত টাকা আছে এটা যদি আমি আনতে চাই তাহলে সমান সমান চিহ্ন, এরপর আমরা এই যে বিগত জেরের শিটে যাব, গিয়ে এই যে নগদ যে টাকাটা আছে এই টাকাতে ক্লিক করব। ক্লিক করে ওকে চাপবো। তাহলে কি হলো, আমার ব্যাংকে জমানো টাকা, বিগত জের থেকে ব্যাংকে জমানো টাকা চলে আসছে, নগদ যে টাকাটা আছে সে টাকাটা চলে আসছে। এই দুইটা মিলে সর্বমোট টাকা এখানে চলে আসছে। তার মানে আমরা কি ইয়া, যদি ইয়ানত কর্মী থেকে আনি তাহলে আমরা এই যে এখানে যেরকম এখান থেকে আনলাম সেভাবে আমরা এখান থেকে আনতে পারবো। বুঝতেছেন কি আমার কথা সবাই? জি জি, শুনতেছি, বুঝতেছি। আচ্ছা, তার মানে আমার কিন্তু এইখানকার যে তথ্যগুলো বিগত জের থেকে যে তথ্যগুলো আসতেছে এইখানে এই যে মাসের হিসাবে সেখানে অটো যোগ হয়ে যাচ্ছে, এই যে এখানে কিন্তু মোট যোগ হয়ে গেছে। এখন এখানে আমাদের আর একটা বিষয় লাগবে, সেটা হলো যে ব্যাংকে জমানো যে টাকা থাকবে আবার নগদ জমানো যে টাকা থাকবে এই টাকাটাও কি এইখানে যে আমরা বিগত যে দেখলাম এখানে যে সর্বমোট বের করছি, আমার কিন্তু এখানেও এই দুইটা মিলে সর্বমোট বের করতে হবে। তাহলে আমরা সর্বমোটটা বের করে ফেলি। সর্বমোট কিভাবে বের করব? আমরা এখানে হয়তো এই দুই ঘর মিলে লিখে ফেলি, যে মার্জ করলাম, এখানে সর্বমোট কথাটা লিখে দিই। এই যে সর্বমোট কথাটা আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম, এখানে এই যে পেস্ট করলাম, এখানে এই যে সর্বমোট কথাটা পেস্ট করলাম। এখন এইখানে আমার কি লাগবে? সর্বমোট কোনটা হলে আমার এই ঘরে যে টাকাটা আসবে এখানকার যে টাকা আসবে এটা আমরা দুই ভাবে করতে পারি। কি, এইখানে যদি সমান সমান চিহ্ন দিয়ে এই ঘর যোগ এই ঘর করি তাহলে কি হবে, আমার সর্বমোট যে টাকা আছে মানে এইখানে যে টাকাটা আসবে এখানে কিন্তু সেই টাকাটাই আসবে, অর্থাৎ ব্যাংকে জমানো টাকা সর্বমোট, নগদ জমানো টাকা সর্বমোট এই ঘরে চলে আসবে। আমি ওকে চাপলাম। তার মানে সর্বমোট টাকা আছে আমাদের কত? 1500। এখন যদি আমরা বিগত জের থেকে এখানে যদি বলি যে বিকাশে টাকা আছে, বিকাশে আছে, বিকাশে ধরেন বিকাশে মানে তো ব্যাংকেই, তাহলে এখানে যদি আমি ধরি যে বিকাশের ব্যাংকে আমার 500 টাকা আছে, আমি কিন্তু এখানে বললাম যে বিকাশে 500 টাকা আছে, বাস। এখানে কিন্তু বলছি, আর কিন্তু কোথাও কোনো পরিবর্তন করিনি। এখন যদি এখানে যাই আমার অটো চলে আসছে কত? 2000 টাকা হয়ে গেছে। আবার যদি আমরা এখানে যাই বিগত জোরের আরো কিছু আর কি থাকতে পারে, বিগত জেরের ক্ষেত্রে আর কি থাকতে পারে? যদি কোনো কাউকে যদি আমরা ধার দেই অথবা কাজের জন্য অগ্রিম যদি কাউকে প্রদান করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে অগ্রিম প্রদান, অগ্রিম কাজের জন্য প্রদান। তাহলে অগ্রিম কাজের জন্য আমি নগদ হাতে টাকা দিছি, এখানে ধরেন 1000 টাকা একজনকে দিছি, আমি এখানে শুধু বিগত জেরের এখানে লিখে ফেললাম, বাস। আর কিচ্ছু করা লাগে না। এখানে কিন্তু সব এই যে চলে আসছে 3000 টাকা। বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। আচ্ছা, তার মানে আমরা একটা তৈরি করছি, তাহলে এই যে বিগত জেরের একটা তৈরি করছি। এখন আমরা ইয়ানত কর্মীর জন্য তৈরি করতে পারি, ইয়ানত সুদির জন্য তৈরি করতে পারি, এককালীন অনুদানের জন্য তৈরি করতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে? অনেক খাটাখাটনি করতে হবে, তাই না? এতক্ষণ যে কাজ করলাম এত কাজ করতে হবে, তাই না? না, আমরা কি করতে পারি, এই যে বিগত জের যে টেবিলটা তৈরি করছি আমরা এই বিগত জেরের এই টেবিলটা কপি করতে পারি। কি, কেমনে কপি করব? রাইট বাটন ক্লিক করে এই যে মুভ অর কপি এটাতে ক্লিক করব, ক্লিক করে মুভ টু ইন্ড মানে সর্বশেষে চলে যাবে। আর কি হবে, সাথে সাথে একটা কপি তৈরি হবে, এখানে ক্লিক করে দিলে একটা কপি তৈরি হয়ে যাবে, এই যে
আমার এটাও যা আছে এখানেও তাই আছে। এখন আমরা এখানে কি করব, এই যে ইয়ানত লিখছি, কর্মী ইয়ানত, এটা নিয়ে এসে এটা রিনেম করে দেবো। এই যে রিনেম করে দিলাম, এখানেও আমরা রিনেম করে দিই। তাহলে এই টেবিলটা এখন কি হয়ে গেল, ইয়ানত কর্মী। তাহলে এখানে তো আর ব্যাংকের হিসাব টিসাব থাকবে না। তাহলে আমার যত ডেটা আসছে সব ডেটা আমি কি করি, ডিলিট করে দিলাম। এখন ইয়ানত কর্মী থেকে আসলো, কোন কর্মী দিল, সেই কর্মীর এখানে আমরা হিসাব রাখতে পারি। তাইলে এখানে ইয়ানতের হিসাবে এখানে যদি আমি কাউকে বসাই, যে আহ, কোনো শাখা থেকে ইয়ানত আসতে পারে, যে আমরা বলি শাখা থেকে বা জেলা থেকে বা উপজেলা থেকে আদায়, আমরা এখানে যদি লিখি যে শাখা থেকে আদায়, শাখা, শাখা থেকে থেকে আদায়, শাখা থেকে আদায় করলাম, নগদ আদায় করলাম, ধরেন ব্যাংকের মাধ্যমে একটা শাখা ব্যাংকে 500 টাকা দিছে, অথবা বিকাশের মাধ্যমে ধরেন আমাকে 1200 টাকা দিছে, বিকাশে 1200 টাকা পাঠাইছে, আর নগদে হাতে আমাকে ধরেন পাঠাইছে 800 টাকা। এটা আমাদের কিন্তু চলে আসলো, এই যে 1200 আর 800 কত, 2000 চলে আসছে। এখন এই তথ্য কিন্তু আমার এইখানে আসেনি, আসছে কি, আসেনি। কিভাবে আনতে হবে, এই যে সমান সমান চিহ্ন দেব, দিয়ে এই যে ইয়ানত কর্মীর কোথায় যাব, এইখানে ক্লিক দিব, দিয়ে ওকে চাপ দেবো, বাস এই যে 1200 চলে আসছে। আবার এখানে যায় সমান সমান চিহ্ন দিয়ে ইয়ানত কর্মী, এই যে 800, এখানে ক্লিক করলেই অটো আপডেট হয়ে গেছে। এখানে এই যে ইয়ানত কর্মী থেকে আমার ইয়ানত আসছে এটা। আবার কি, ইয়ানত সুদি, সুদি থেকে ইয়ানত আমরা এভাবে আনতে পারি, এই যে এখানে কিন্তু মোট চলে আসছে। বুঝতে পারছেন কি আমার কথা? জি, জি বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমরা কি এরকম আরো যত খাত আছে, আমাদের আয়ের যত খাত আছে, সব জায়গা থেকে প্রচার প্রকাশনা হতে পারে, দাওয়াতি সফর থেকে আয় হতে পারে, আমরা দেখা যায় যে রমজানে কালেকশন করলাম, তারপরে সালেক প্রশিক্ষণের জন্য কালেকশন করলাম, বা আরেফ প্রশিক্ষণের জন্য কালেকশন করলাম। তাহলে যে পারপাস কালেকশন করব সেই পারপাস এখানে নিয়ে আসব, আর সাথে সাথে কি এরকম একটা টেবিল ক্রিয়েট করব, যে হ্যাঁ আমার এই ইভেন্টের জন্য টাকা আদায় হচ্ছে, তাহলে এখানে এই ইভেন্টটা লিখে ফেলবো, আর এইখানে কি করব, এইখানে যোগ করে ফেলবো। মানে এই তিনটা ঘরে কাজ করব, আর এই একটা টেবিল খালি রিনেম করে এখানে চেঞ্জ করে দেব। দিলেই কি হয়ে যাবে, আমার ডাটাবেস আপডেট হয়ে যাবে, এখানে সব চলে আসবে। তাহলে এখন আমি যদি আপনাদেরকে এইখানে যে কাজগুলো করলাম, এই যে আয়ের যে কাজগুলো করলাম, এটা আমি এখন সব কপি করি, এই যে এটা কপি করলাম, কপি করে এই যে ব্যয়ের যে জায়গাটা আছে এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখন তো আমার এই তথ্যগুলো এখানে ব্যয়ের ক্ষেত্রে তো এই তথ্যগুলো লাগবে না, আমি এটা ডিলিট করে দিলাম। তাহলে এখানে কিন্তু সূত্র সব চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি, এই যে সূত্র সব আপডেট হয়ে গেছে, আমার কিন্তু কিচ্ছু করা লাগেনি। এখন আমরা ব্যয়ের হিসাবটা, আয়েরটা মোটামুটি বুঝতে পারছেন তো? জি, জি। হ্যাঁ, তাহলে আমরা এখন ব্যয়ের খাতটা হিসাব করি, ব্যয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি বা কিভাবে কাজ করব, ব্যয়টা কিভাবে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর আমরা মান্থলি যে হিসাবটা, মাসের হিসাব, লাস্টে আমরা একটা জিনিস দেখতে চাই কি, যে কত আয় হয়েছে আর কত ব্যয় হয়েছে। লাস্টে আমরা মানে মাস শেষে আমাদের কত থাকলো আর কত ঘাটতি হলো, যদি থাকলো না ঘাটতি হলো, এই জিনিসটা আমরা দেখতে চাই। তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এইখানে নতুন একটা শীট নিতে হবে, নিয়ে এটা একটু আমাদের নতুন করে করতে হবে। আমি এটা একটা কপি করি, এই যে কর্মী এটাই কপি করতেছি আমি, এই যে মুভ টু কপি, তারপরে এখানে মুভ টু ইন্ট, ক্রিয়েট এ কপি, কপি দিলাম। দেওয়ার পরে এখানে কি আছে আমাদের, এতক্ষণ আমরা কাজ করলাম কিসের, আয়ের খাতে, এখন আমরা কি কাজ করব, ব্যয়ের জন্য কাজ করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ব্যয় কোথায় হতে পারে, ব্যয়ের খাত কি, অফিস যদি থাকে অফিসের জন্য খরচ হতে পারে, তারপরে আমাদের যোগাযোগের জন্য খরচ হতে পারে, আপ্যায়ন হতে পারে, বিভিন্ন বিষয় থাকতে পারে। তাহলে আমি এখানে অফিস খরচ লিখি, যে অফিস খরচ। তাহলে এখানে কি আসলো,
অফিস খরচ, তাহলে এই লেখাটা কোথায় যাওয়া দরকার? অফিস খরচটা কোথায় যাওয়া দরকার? এই যে আমাদের মূল যে চার্ট আছে এর এই যে বিবরণীর মধ্যে অফিস খরচে যেতে পারে। তার মানে আমাদের অফিস খরচটা এখানে ব্যাংকে কত আছে, মানে ব্যাংকে যদি থাকে বা নগদ যদি হয় মোট কত হলো, এই জিনিসগুলো আমরা এখানে আপডেট চাই। তাহলে আমরা এখন কি করব, এই যে কর্মী টু হয়েছে এটা আমরা রিনেম করি, রিনেম করে কি লিখলাম, অফিস খরচ লিখলাম। তাহলে এটাও অফিস খরচ হয়েছে। তাহলে এখন অফিসে যখন আমরা খরচ করব বা ব্যয় করব তখন আমাদের কিছু বিষয় আরো লাগবে। কি কি লাগবে? আমাদের তারিখ লাগবে, কোন তারিখে আমরা খরচ করলাম সেটা লাগবে। তারপরে ভাউচার লাগবে, ভাউচার যদি হয় তাহলে ভাউচার লিখতে হবে, যে ভাউচারের নাম্বার কত, এটা আমাদের কিন্তু লিখতে হবে। তাহলে আমরা সেই বিষয়গুলা নিয়ে আসি, অথবা আমরা কি করতে পারি যে তারিখ আর হলো বিবরণ কি বাবদ খরচ করতেছি এই দুইটা হলেই হবে, আমাদের কিন্তু ব্যাংকে জমার প্রয়োজন হবে না। এই যে ব্যাংকের যে যেটা করা আছে এটা কিন্তু আমাদের প্রয়োজন নাই, তাহলে আমরা এটা তুলে দিতে পারি। শুধু আমরা কি করতে পারি, মোট টাকা বা টাকা লিখলেই হয়ে যাবে। আমাদের যেটা খরচ হলো, যে পারপাস খরচ হলো সেটা লিখলেই হয়ে যাবে। তাহলে আমি এই যে ব্যাংকের এটা আমার থাকার প্রয়োজন নাই, এটা আমি তুলে দিলাম। চাইলে আমি এই ঘরটা কেটে দিতে পারি, কারণ এইখানে এই যে সি এর উপরে ক্লিক করে এই যে ডিলিট করলাম, তার মানে আমার এই ঘরটা কেটে গেল। এখন এইখানে সূত্র ছিল, সূত্রটা কিন্তু কাজ করবে না, এই জন্য এই সূত্রটাও কেটে দিতে হবে। এখন এখান থেকে কিন্তু আমার খরচটা এখানে এই যে সূত্র দেওয়া আছে যোগ হয়ে যাবে। এখন আমরা এখানে লিখতে পারি কি জন্য খরচ হলো অফিসে, আপ্যায়ন অথবা যোগাযোগ, আমরা লিখি যোগাযোগ, যোগাযোগ, যোগাযোগের জন্য মোবাইলে হয়তো বা খরচ হলো, অথবা কোথাও গেছি যাওয়ার জন্য খরচ হলো, বিবরণটা এখানে পুরোটা আমরা লিখলাম। যে আমার 500 টাকা খরচ হলো, আমি জাস্ট শুধু দেখাচ্ছি, এখানে আমার 500 টাকা কিন্তু যোগ হয়ে গেছে। আমি চাচ্ছি এই তথ্যটা কোথায় নেব, এই শিটে নেব, এই যে এইখানে। এইখানে নগদ, কিন্তু এটা কিন্তু নগদ জমা ছিল, এখন এটা কি হবে, নগদ জমা ছিল, এখন এটা কি হয়ে যাবে, এই যে ব্যয়ের জায়গায় এখানে যদি ব্যাংকে যদি আমরা জমা দিই টাকা, যে ব্যাংকে জমা দিচ্ছি, তাহলে এখানে ব্যাংকে জমা থাকবে। আর যদি নগদ হয় তাহলে কি, নগদে এখানে চলে আসবে, যে নগদে খরচ করা হয়েছে তাহলে এখানে চলে আসবে। তাহলে কি করবে, এখানে ডাবল ক্লিক, তারপরে সমান সমান চিহ্ন দিয়ে কোথা থেকে নিয়ে আসবো, অফিস খরচ থেকে, এই যে অফিস খরচের মোড থেকে নিয়ে আসবো তথ্য, ইন্টার চাপবো, আমাদের এখানে চলে আসছে, এখানেও কিন্তু যোগ হয়ে গেছে, এখানেও চলে আসছে। তার মানে এখন আমরা কি করতে পারি, এখানে সর্বমোট আসছে, আবার এখানেও সর্বমোট আসছে। আমরা যদি এই দুই সর্বমোট থেকে বিয়োগ করে ফেলি, অর্থাৎ আমার এখানে এই ঘরে আমরা এতটুক জায়গায় যে কাজ করছি, এতটুক জায়গায় যে কাজ করছি এর সর্বশেষ ফলাফল পাচ্ছি এখানে, আর এই ঘরে আমরা যেই কাজ করব তার সর্বশেষ ফলাফল পাবো এই ঘরে। তার মানে আমরা যদি এই ঘর থেকে এই ঘর বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, সর্বশেষ ফলাফল পেয়ে যাব। তাহলে আমরা কি করব, এখন এইখানে একটা ধরেন ঘর নেই, এইখানে একটা ঘর নেই, আমরা নিয়ে এখানে আমরা লিখে দেই কি, সর্বমোট কোন মাসের আয় বা কোন মাসের ব্যয়, আমরা সেই বিষয়টা লিখে ফেলতে পারি। এখানে আমরা এই যে আয়ের হিসাবটা লিখতে পারি, আমরা এখানে ডাইরেক্ট লিখে দিলাম যে আয়ের হিসাব, এটা কি, আয়ের হিসাব। তারপরে কি, এখান থেকে এটা কপি করি, এখানে লিখলাম ব্যয়ের হিসাব। তারপরে কি থাকবে, অবশিষ্ট, অবশিষ্ট কি থাকতে পারে, অবশিষ্ট আয় থাকতে পারে, অবশিষ্ট কি থাকতে পারে, আয় থাকতে পারে, অথবা কি থাকতে পারে, ব্যয় থাকতে পারে। এটা আমরা বুঝবো কেমনে, বুঝবো হলো যোগ করার পরে বা বিয়োগ করার পরে। এখন আমরা চাচ্ছি যে এই যে আয়ের হিসাবটা কোনটা, এটা, এটাকে আমরা এইখানে এই ঘরে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, এইখানে সমান সমান চিহ্ন দেব, দেওয়ার পরে আমরা বলে দেব যে এই ঘরের তথ্যটা এখানে দেখাও। এই যে ই, আমরা যদি এখান থেকে যাই ই, এই যে 28, তার মানে এই ঘরের তথ্য এখানে ইন্টার চাপলেই চলে আসলো। এখন আমরা এখানে চাচ্ছি যে ইকুয়াল টু কোন ঘরের তথ্য, এই ঘরের তথ্য নিয়ে আসো, ইন্টার চাপলাম, এই ঘরের তথ্য আসলো। এখন আমরা চাচ্ছি যে এই ঘরের তথ্য থেকে এই ঘরের তথ্য বাদ দাও। এখন যদি আমরা এখানে
সমান সমান দিয়ে এই ঘর ক্লিক করলাম, বিয়োগ চিহ্ন দিয়ে এই ঘর ক্লিক করলাম। তাহলে কি হলো আমার? অবশিষ্ট কি, প্লাসের না মাইনাসের? প্লাসের। তার মানে অবশিষ্ট থাকলো কত? এত টাকা। এখন যদি আমরা এই যে খরচ যদি বাড়াই, এখানে যদি আমরা খরচ বাড়ায় দেই, এই যে খরচ এখানে বাড়ালে কি হবে? এখানে কিন্তু বাড়বে না। খরচ কোথায় বাড়বে? এই যে অফিস খরচ। এখানে যদি অফিস খরচ আবার যদি আমরা এখানে লিখি যাতায়াত বাবদ, যাতায়াত বাবদ দেখা গেল যে আমার কোনো 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 জায়গায় 500 টাকা খরচ হয়ে গেছে। তারপরে আমি দেখলাম যে আপ্যায়নে খরচ হয়ে গেছে। আপ্যায়নে, আপ্যায়নে খরচ হয়ে গেছে, বা আপ্যায়ন শুধু লিখি, আপ্যায়নে দেখা গেল যে 200 টাকা খরচ হয়েছে। আবার আমার হতে পারে কি, যে হাদিয়া, কাউকে হাদিয়া দিতে পারি বা সম্মানী দিতে পারি। সম্মানী লিখি, সম্মানী যদি দেই, কাউকে দেখা গেল যে আমি 2000 টাকা সম্মানী দিছি, জেলার থেকে কেন্দ্র থেকে কোনো দায়িত্বশীল গেছে, আমি সম্মানী দিছি, এখানে লিখে ফেললাম। তাহলে মোট আমার অফিসে খরচ হয়েছে 3200 টাকা। আমি কিন্তু লিখছি কোথায়? অফিস খরচে লিখে ফেলছি। আচ্ছা, এটা একটু ছোট করে দিই লেখাটা, তাহলে পুরোটা দেখা যাবে। হ্যাঁ, এখানে 3200 টাকা আসছে। এখন যদি আমরা এই যে আয় ব্যয়ের বিবরণীতে যাই, এখানে কিন্তু আমি কিচ্ছু করিনি, আমার টোটাল এখানে অবশিষ্ট আর আমার যা আয় হয়েছিল এখান থেকে, এই ঘরে যত আয় ছিল আর এই ঘর থেকে যত ব্যয় হয়েছে, সব হিসাব কিতাব করে আমাকে এখানে দেখাচ্ছে অবশিষ্ট আমার কাছে আর এত টাকা আছে। বুঝতে পারছেন কি সবাই? জি ইনশাল্লাহ বুঝতে আচ্ছা, পেরেছি। তাহলে তাহলে কি আমরা 1 মাসের হিসাব বের করতে পারবো? ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে আমাদের যেমন এখানে আমরা কিছু কাজ করি, যেহেতু আয়ের বিষয়টা আছে এখানে, তাহলে আমরা এই যে আহ, আয় ব্যয় বিবরণীটা আছে এইটা আমরা এখানে টেনে ধরে মাঝখানে দিয়ে দিলাম। এই যে মাঝখানে যদি দিয়ে দিই, তাহলে এর আগে যেগুলো আছে সেগুলো কি, এই শীটটা বেশি আসছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এর আয় ব্যয়ের বিবরণীর আগে যা আছে এটা আয়, আর পরে যা আসবে তা হলো ব্যয়। তার মানে আগে যা আসতেছে, যে পেজগুলো এগুলোর থেকে আয় আসতেছে এখানে, আবার এ পাশ থেকে ব্যয় আসতেছে এখানে। তারপরে আমরা এই যে লাস্টে যেটা পাইলাম, এটা যদি আমরা প্রিন্ট দেই, তাহলে এই যে এরকম একটা শীট চলে আসবে। তাহলে আমরা এই একটা শীট যদি আমরা প্রিন্ট দেই, তাহলে আমরা পুরা মাসের আয়ের হিসাব এখানে পেয়ে যাচ্ছি, আবার ব্যয়ের হিসাবও আমরা এখানে টোটাল পেয়ে যাচ্ছি। আমার এই যে এই এই লাইনটা দেখেন একটু নিচে নেমে গেছে, আমি এখান থেকে কিছু কমাইতে পারি, কিছু কমাইলে তাহলে ভালো হবে। এখান থেকে আমি এই যে এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে এই আমার যে উপর। হাজিরা সিট দিয়ে দেন। আচ্ছা, এখন যদি আমরা দেখি এই যে আয় ব্যয়ের হিসাবের সম্পূর্ণ বিবরণী আসছে। এখন আমরা এই বিষয়টাকে সুন্দর করে যদি উপস্থাপন করতে চাই, তাহলে জাস্ট এই যে যে জায়গাটুকু আছে আমাদের, এই জায়গাটুকু যদি আমরা সুন্দর করে ইনসেট থেকে টেবিলে যাই, ওকেতে চাপ দেই, দেওয়ার পরে কোনো একটা মডেল নিয়ে আসি এখান থেকে, তাহলে দেখবো যে আমাদের যে ইয়াটা আছে, আমরা যে কাজ করলাম সুন্দর দেখা যাচ্ছে। অথবা আমরা যেভাবে, আমরা যদি যেরকম আমরা কাজ করছি আমরা নিজেরা কাস্টমাইজ করেও রাখতে পারি। আমি যদি টেবিল না নিই, আমরা যেভাবে কাজ করছি সেটাও রাখতে পারি। আমরা চাইলে এই জায়গাগুলোতে একটু কালার কালার দিতে পারি, এই জায়গাগুলো আমরা কালার দিয়ে এটা সৌন্দর্য যার যার ইচ্ছা মতো সৌন্দর্য করে নিতে পারি। আমরা এগুলো কালারাইজ করতে পারি, তাহলে বিষয়গুলো একটু সুন্দর লাগবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন যে আমরা 1 মাসের হিসাব, তাহলে আমরা যদি এভাবে যদি 1 মাসের হিসাব করি, আমরা চাইলে কিন্তু এই যে 1 মাসের হিসাব করলাম, যে জানুয়ারি মাসের হিসাব, তাহলে এভাবে কি আমরা ফেব্রুয়ারি মাসের হিসাব, আহ, এভাবে প্রত্যেকটা মাসের হিসাব করতে পারি। আবার আমরা এরকম এখানে যেরকম একটা ড্যাশবোর্ড বানাইলাম, এরকম একটা এমন একটা শীট বানাবো যেখানে মাসের নাম থাকবে, জানুয়ারি থেকে আয়,
তারপরে ফেব্রুয়ারি থেকে আয় ব্যয়, এখানে আমরা পুরাটা টোটাল নিয়ে আসলে দেখা যাবে যে এক ক্লিকেই আমরা সব তথ্য পেয়ে যাব। আচ্ছা, আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিচ্ছি, তার আগে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে নেই। আচ্ছা, আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন কি আমার কথা? জি ভাই, বুঝতে পেরেছি। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু এগুলো আমরা মোবাইলেও করতে পারি। যে কাজটা আমি করলাম এই কাজটা কিন্তু মোবাইলেও করা সম্ভব। আমি যদি এখন আপনাদেরকে এই শীটটা শেয়ার করি, তাহলে আপনারা এটা সুন্দর মতো নিজেরাও কাস্টমাইজ করতে পারবেন। আমি যে কাজ করলাম এটা আপনাদেরকে দিয়ে দেব। দিয়ে দিলে আপনারা এখান থেকে আমি যে কাজ করছি এর সাথে আরো তথ্য যুক্ত করতে পারবেন। আনোয়ার ভাই। আহ যদি আর কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লোজ করতে পারি। 1 ঘন্টা হয়ে গেছে। ক্লোজ করে দেন। আচ্ছা, ইনশাল্লাহ। আর আর যথারীতি ক্লাস আমাদের যে নিয়মে হয় ওই নিয়মেই হবে। গত দিন আমাদের অফিসে মিটিং ছিল, যার কারণে আমরা স্থগিত করেছিলাম ক্লাসটা। তো আগামী শনিবার রবিবারে আবার ক্লাস আছে, সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকবেন। আমরা পাওয়ার পয়েন্টের কাজ শিখবো ইনশাল্লাহ। আমি যে স্লাইড দিয়ে ক্লাস নেই, এরকম স্লাইড তৈরি করা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর যে বিষয়টা শেখানো হলো আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। এটা মোবাইলেও কাজ করবে 100%। যদি কোনো সমস্যা হয় গ্রুপে একটু নক দিয়েন, বা আপনারা কি করতেছেন না করতেছেন একটু স্ক্রিনশট দিয়েন, তাহলে আমরা একটু অনুপ্রাণিত হব যে না, আমরা কাজ করতেছি যেটা এটা ফলপ্রসূ হচ্ছে। আচ্ছা, আমরা বৈঠক শেষের দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ।